অপরিচিত ক্যামেরা আজ আপনাকে শোনাতে চলেছে এমন এক ভয়ঙ্কর গল্প যা ভারত বাংলার সর্বপ্রথম আধুনিক ভ্যাম্পায়ার হরর মুভি, যার শুরুটা হবে খুব সাধারণভাবে, কিন্তু শেষটা ধীরে ধীরে আপনাকে টেনে নিয়ে যাবে অন্ধকার এক সত্যের দিকে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। গল্পটা শুরু হয় 1971 সালের কলকাতা শহরে, যেখানে কিছু পুলিশ একজন ব্যক্তিকে এনকাউন্টার করার জন্য খুব সকালে নির্জন জায়গায় নিয়ে এসেছে এবং তাকে দৌড়াতে বলা হয়। তারপর যখনই সে দৌড়ানো শুরু করে তাকে গুলি করে মেরে ফেলা হয়। এরপর মুভিটি বর্তমান সময়ে আসে, যেখানে রক্তিম চৌধুরী নামে একজন ব্যক্তিকে আমরা দেখতে পাই। রক্তিম খুব সহজ সরল মানুষ, কিন্তু তার দাঁত ছিল ভয়ঙ্কর ভ্যাম্পায়ারদের মতো, যার কারণে অনেকেই তাকে ভয় পেত এবং কেউ কেউ এটা নিয়ে ঠাট্টা মশকরাও করত। রক্তিম পেশা জীবনে একজন শিক্ষক ছিল। স্কুলের ছেলেমেয়েরা তার আড়ালে তাকে ড্রাকুলা স্যার বলে ডাকত। রক্তিম তার দাঁত নিয়ে খুব বিরক্ত বোধ করত, তাই সে কথা বলার সময় রুমাল দিয়ে মুখ ঢেকে কথা বলতো। একদিন সে স্কুলের বোর্ডে দেখে ড্রাকুলা স্যার লেখা, যা কোনো এক দুষ্টু বাচ্চার কাজ ছিল। রক্তিম একজন বাচ্চার হাতে চক লেগে থাকা দেখে, তখন সে বলে ওঠে, আমি কিছু করিনি স্যার। রক্তিম তখন জিজ্ঞাসা করে, ড্রাকুলা লিখেছে কে তাহলে? তখন তার পাশে বসে থাকা এক চালাক বন্ধু বলে ওঠে, আমি জানি স্যার, হরিদাস বন্দ্যোপাধ্যায় বলে সে এক বাংলা ড্রাকুলা নোবেল তাকে দেখায়। বেচারা রক্তিম আর কিছু বলে না, সে চুপচাপ বোর্ডটা পরিষ্কার করে এবং পড়ানো শুরু করে। ক্লাসের পর সে একজন বৃদ্ধকে দেখে, যে কোনো একজনের সমাধিতে ফুল দিচ্ছিল। রক্তিমও সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়ে। তখন বৃদ্ধটি তাকে বলতে শুরু করে যে তার নাম ছিল অমল সোম এবং নকশালবাড়ি আন্দোলনের সময় সে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়, যার কোনো রকম চিহ্নই পাওয়া যায়নি। এরপর সামনে দেখা যায় রক্তিম এক ভাড়া বাড়িতে থাকে। রক্তিমের বাড়িওয়ালা ভুবন একটু প্রতিবন্ধী ছিল, কিন্তু তার স্বভাব ছিল খুব খারাপ। সে সবসময় মদ্যপান করত। রক্তিম গত মাসে সে ভাড়া দিতে পারেনি, এজন্য তার উপর সে চিল্লাতে থাকে। এখানে সবিতা নামে এক বিধবা মহিলাও তার ছোট সন্তান বুলটাইকে সাথে করে নিয়ে থাকত। এদের দায়িত্ব ভুবন নিয়েছিল, যার পরিবর্তে রাত দিন যখন খুশি সবিতার উপর সে যৌন হয়রানিমূলক কাজ করত। আজও সে একই কাজ করতে যাচ্ছিল, কিন্তু সে দেখে বুলটা এখনো জেগে আছে। তাই সে রক্তিমকে বলে সে যেন ভয় দেখিয়ে বাচ্চাটিকে ঘুম পাড়িয়ে দেয় এবং সবিতাকে সাথে করে সে নিয়ে যায়। এদিকে রক্তিম তার ভ্যাম্পায়ার মতো দাঁতগুলো দেখিয়ে বাচ্চাটিকে ভয় দেখায় এবং সে ঘুমিয়ে পড়ে। এরপর সে বাচ্চাটিকে সেখানে রেখে দরজায় তালা লাগিয়ে দেয় এবং সেখান থেকে চলে আসে। আসলে রক্তিম এরকমটা কখনোই করতে চায়নি, সে এক প্রকার বাধ্য হয়ে এটা করেছে। সে যদি ভুবনের কথাটা না শুনতো তাহলে তাকে বাসা থেকে বের করে দিত। এরপর রক্তিম একটি মেয়ে কণ্ঠস্বর শুনতে পায়, কোথায় যাবে তুমি? কোথায় পালাবে? কতদূর যাবে পালিয়ে? এর সাথে সাথে সে একটি স্বপ্নের মতো কিছু একটা দেখে, যেখানে একটি মেয়ে হাতে হারিকেন নিয়েছিল আর সে নিজেও অন্য একটি রূপে সেখানে ছিল। এরপর সে একটি আয়না ভাঙছিল আর সেই কাঁচ দিয়ে নিজের বুকে সে নিজেই চিরছিল। এছাড়াও কেউ তার উপর টর্চার করছিল, তার মাথা ধরে জলের ভিতর ডুবিয়ে রাখে। এরপর একদিন এক পরিচালক রক্তিমের সেই দুই দাঁতের কথা জানতে পারে আর তার কাছে ফোন করে। সে বলে, ড্রাকুলা স্যার বলছিলেন? রক্তিম তখন বলে, না, আমি রক্তিম চৌধুরী বলছিলাম। এরপর পরিচালক তাকে একটি মুভিতে একটি রোল প্লে করার অফার করে, কিন্তু রক্তিম বুঝতে পারে তাকে কোনো একটি ভ্যাম্পায়ারেরই হয়তোবা চরিত্র দেওয়া হবে, আর সে তখনই না করে দেয়। সে বলে, আমার দ্বারা হবে না স্যার, আমার দ্বারা কোনো অভিনয় হয় না। পরিচালক তখন বলে, আরে ওসব নিয়ে চিন্তা ভাবনা করেন না, আমার উপর সব ছেড়ে দিন। এরপরও রক্তিম তাকে বারণ করে দেয়। এতে পরিচালক বেজায় অখুশি হয়ে যায় এবং বলে, আপনি কাকে বারণ করেন সেটা কি জানেন? এরপর রক্তিম স্কুলে যায়। তখন হেডমাস্টার তাকে যা খুশি করে বলে, কেননা সেই পরিচালক অন্য আর কেউ না, সেই স্কুলের ট্রাস্টের ছেলে ছিল। এদিকে রক্তিম আবার সেই স্কুলে পার্মানেন্ট টিচার ছিল না। এই চাকরির সে ভয় দেখায়। সে বলে যে এই চাকরিটা যদি তোমার চলে যায় তাহলে তোমার সংসারটা কিভাবে চলবে? তোমার কাছে তো কেউ টিউশনিও রাখবে না, কারণ তুমি যদি আবার কাউকে কেটে না দাও। এরপর রক্তিম বলে, স্যার আমার অভিনয় আসে না। তখন হেডমাস্টার বলে, তোমার কি মনে হয় তুমি কি পড়াতে পারো ভালো করে? তখন সবাই হাসতে শুরু করে। এরপর হেডমাস্টার বলে, তোমাকে এই চাকরি থেকে বের করে দেওয়া হবে না, আর এই চাকরিটাও তোমার পার্মানেন্ট হয়ে যাবে। এর পরিবর্তে তুমি পরিচালকের কাছে ক্ষমা চেয়ে নাও, আর সে যা বলে সেটা ভালোভাবে শোনো। এসব বিষয় নিয়ে রক্তিম খুব চিন্তিত হয়ে পড়ে
আর সে ডাক্তারের কাছে যায় সেই 2 দাঁতটাকে তুলে ফেলতে। রক্তিম অনেক আগেই তার এই 2 দাঁতটাকে তুলে ফেলতে চেয়েছিল, কিন্তু সে ভয়ে আর এটা করতে পারেনি। রক্তিম ডাক্তারকে বলে, আপনি দ্রুত এই দাঁত দুটো তুলে ফেলুন। ডাক্তার তখন বলে, আরে এতটাই কি সহজ নাকি? আগে এক্সরে করতে হবে, দেখতে হবে দাঁতের পজিশনগুলো কেমন কি আছে। ডাক্তার রক্তিমের অবস্থা বুঝতে পারে। সে তখন তাকে বলে, আমাদের সমাজে সবাই একরকম থাকতে চায়, একরকম খেতে চায়, একরকম পোশাক পরতে চায়, একরকমভাবে চলাফেরা করতে চায়। যে এর থেকে একটু আলাদা হয় তাকে কেউ পছন্দ করে না, আর নয়তো তাকে ভয় পায়। এটা আমাদের সমাজের নিচু চিন্তাভাবনা। অন্যের থেকে আলাদা হওয়া এটা ভুল কিছু নয়। তুমি অন্যদের থেকে আলাদা, এই দাঁতটাই তোমাকে অন্যদের থেকে আলাদা বানিয়েছে, তাই তুমি এই বিষয়ে আরেকবার ভেবে দেখতে পারো। এরপর রক্তিম সেই শুটিংয়ে চলে যায়, কেন তার চাকরিটা তো বাঁচাতে হবে। সেখানে তাকে মেকআপ করিয়ে একবারে ভ্যাম্পায়ারের মতো তৈরি করে ফেলা হয়। এরপর রক্তিম তার ড্রেস আপের সাথে দাঁত দুটো বের করে দেখছিল, আর তখনই একজন লোক চলে আসে। তাই সে লজ্জা পেয়ে দাঁত দুটোকে আবার ঢেকে ফেলে। এরপর শুটিং সেটে হিরোইন রমিলা তার সাথে দেখা করতে আসে এবং বলে, ড্রাকুলা স্যার, আপনার নাকি সত্যি দুটো বড় বড় দাঁত আছে, দেখান না প্লিজ, প্লিজ দেখান। কিন্তু রক্তিম তো জানতো যে তার দাঁত দেখার পর তাদের রিয়াকশনটা কেমন হবে, তাই সে রুমাল দিয়ে তার মুখটা ঢেকে রেখেছিল। কিন্তু এরপর পরিচালকও বলে, আরে ভাই দেখাও, এতে তোমার সমস্যাটা কি? এরপর রক্তিম তার দাঁত দুটো বের করে, আর রমিলা তখন ভয় পেয়ে বলে, আরে এ তো সত্যি অনেক ভয়ঙ্কর। তখন পরিচালক বলে, এই জন্যই তোকে নিয়ে এসেছি, গ্রাফিক্যাল খরচটা বেঁচে গেল। এরপর পরিচালক তাদেরকে সিনটা সম্পর্কে জানাচ্ছিল। রমিলা রোমান্টিক কথা বলতে বলতে রক্তিমের কাছে আসবে, আর রক্তিম তখন তার গলায় কিস করার বাহানায় সেখানে কামড় বসিয়ে দিবে। এরপর শুটিং শুরু হয়। রক্তিম ড্রাকুলা সেজে রাস্তায় দাঁড়িয়ে আছে। পেছন থেকে রমিলা কার থেকে বের হয়ে আসে আর রক্তিমের সাথে রোমান্টিক কথাবার্তা বলতে শুরু করে। এরপর তারা দুজনের কাছাকাছি আসে এবং রক্তিম রমিলার ঘাড়ে কামড় দিতে যাবে, ঠিক সেই সময়েই সে তার উপর রেগে যায় এবং একটি চড় মেরে দেয়। রমিলা বলে যে, এ কাকে ধরে নিয়ে এসেছেন, যে কিছুই জানে না, ও আমার ঘাড়ে নাক ঘষছিল। রমিলা যেহেতু বড় একজন হিরোইন ছিল, তাই পরিচালককে কিছু বলতে পারে না। সে অনেক ছয়টরি বলে আর রক্তিমকে যা খুশি মতো বলে যায়। আবারও শুটিংটা শুরু হয়। রমিলা আবারও রক্তিমের কাছে যায় এবং রোমান্টিক কথাবার্তা বলতে শুরু করে। কিন্তু তখনই রক্তিমের কিছু স্বপ্নের মতো কিছু চোখের সামনে ভেসে ওঠে, যা তার হয়তোবা আগের জন্মের। তার উপর খুব টর্চার করা হচ্ছিল এবং তার ভালোবাসার মেয়েটির উপরেও অনেক টর্চার করা হচ্ছিল। এরপর রক্তিম রমিলার ঘাড়টি অন্যভাবে দেখতে শুরু করে, আর সে ভ্যাম্পায়ারের মতোই তার ঘাড়ে সত্যি সত্যি কামড় বসিয়ে দেয়। এই অবস্থা থেকে রমিলার সাথে সাথে বাকি সবাইও অনেক অবাক হয়ে যায়। এদিকে রক্তিম নিজেও অনেক অবাক যে এ কি, আমার দ্বারা এটা কি হয়ে গেল। এরপর রক্তিম সেখান থেকে বের হয়ে তার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল, কিন্তু রাস্তার মধ্যে রমিলার বডিগার্ডগুলো এসে তাকে উত্তম মধ্যম মারধর করে। রক্তিম বারবার বলে যে আমি ইচ্ছে করে সব কিছু করিনি, জানি না কেমন করে এটা হয়ে গেল, কিন্তু তারপরও তাকে অনেক মারধর করে। এরপর রক্তিম অনেক কষ্টে খুঁড়িয়ে খুঁড়িয়ে তার বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। এরপর কাহিনী 1971 সালে ফিরে আসে, যেখানে রক্তিমকে অমল নামে দেখা যায়, যে পুলিশের হাতে বাঁচার জন্য তার প্রেমিকা মঞ্জুরির বাড়িতে সে আশ্রয় নেয়। এখানে মঞ্জুরি একটি লাইন বলে, কোথায় যাবে তুমি, কোথায় পালাবে, কতদূর যাবে পালিয়ে। এখানে ভুবনের মতো একজন চরিত্র রয়েছে, যে বিধবা মহিলাদের নিঃসঙ্গতার ফায়দা তুলে তাদের সাথে খারাপ কাজ করে, আর এর নাম হলো কাতু। কাতু তার বন্ধু নাটার সাথে যাচ্ছিল। সে 2-3টা বিধবা মহিলার সাথে ওসব তো করে ফেলেছে, এখন তার নেক্সট টার্গেট হলো মঞ্জুরিকা। এরপর আবার মুভির সিন বর্তমানে চলে আসে, যেখানে সবিতা রক্তিমকে প্রপোজ করে আর বলে, আমাকে এখান থেকে নিয়ে চলো, আমি আর এসব সহ্য করতে পারছি না। কিন্তু রক্তিম তাকে দূরে সরিয়ে দেয় আর বলে, আমি একজন সহজ সরল মানুষ, আপনি আমার সম্পর্কে ভুল ভাবছেন। সবিতার তখন খুব খারাপ লাগে, তখন বলে সে, আমারই ভুল ছিল, আমি তো তোমার কাছ থেকে অযথা আশা করে বসেছিলাম, তুমি কেন আমার এই উপকার করতে যাবে। পরদিন দেখা যায় রক্তিম স্কুলে যাচ্ছিল, কিন্তু স্কুলে যাওয়ার পর হেডমাস্টার তাকে ভেতরে ঢুকতেই দেয় না, কেননা সে হিরোইনকে কামড় দেওয়ার খবর স্কুল পর্যন্ত পৌঁছে গেছে। হেডমাস্টার বলে, আরে মশাই, আপনি তো খুব বিপজ্জনক, বাচ্চাদেরকে তো তোমার থেকে দূরেই রাখতে হবে, তুমি তো একজন রাক্ষস মানুষ। রক্তিম বলে, না স্যার, এরকম কিছু না, আমি তো বাচ্চাদেরকে খুব ভালোবাসি।
কিন্তু হেডমাস্টার তার একটি কথাও শোনে না। এরপর হেডমাস্টার তার হাতে রেজিগনেশন লেটার ধরিয়ে দেয়। আর রক্তিম বলে, স্যার এরমটা করবেন না, আমি কোথায় যাব স্যার? কিন্তু হেডমাস্টার তাকে বলে, তুমি তো এমনিতেও মানুষের মধ্যে থাকার মতো নয়, যাও কোনো চিড়িয়াখানায়। এরপর রক্তিম একবারে ভেঙে পড়ে। এক নদীর কিনারে বসে থেকে সে ওই লেটারটার উপরেই লেখে যে আমার মৃত্যুর কারণ অন্য কেউ নয়, আমার মৃত্যুর কারণ শুধুই আমি। সে নদীতে যাচ্ছিলই, ঠিক সেই সময়েই মঞ্জুরিকার আত্মা চলে আসে সেখানে। কোথায় যাবে তুমি, কোথায় পালাবে, কতদূর যাবে পালিয়ে? রক্তিম মঞ্জুরিকাকে চিনতে পারে আর সে খুব খুশি হয়ে যায়। মঞ্জুরিকা সেই চিঠিটি হাতে ছিঁড়ে ফেলে উপর দিকে ফেলে দেয়। আর দেখতে দেখতে মঞ্জুরিকা সেখান থেকে হঠাৎ গায়েব হয়ে যায়। এইদিকে ভুবন সবিতার সাথে আবারও সে খারাপ কাজ করার জন্য বসেছিল, কিন্তু সেখানে বলটাই বসে থেকে খেলছিল। বলটাইকে বলে, যাও তুমি ছাদে গিয়ে খেলো, কিন্তু বলটাই যায় না। সে বলে, না আমি যাব না, তুমি আমার মাকে কষ্ট দাও। এটা বলেই সে খেলনা গান দিয়ে তাকে গুলি মারে। এরপর ভুবন বলে, দাঁড়া, তুই এভাবে তো শুনবি না। এটা বলেই সে রক্তিমকে ডাকে। বলটাই তো রক্তিমকে দেখে খুবই ভয় পায়, তাই সে তার মায়ের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। ভুবন রক্তিমকে বলে, যাও একে রুমে নিয়ে গিয়ে ভয় দেখাও, দেখিয়ে দাও তুমি কত বড় রাক্ষস। রক্তিমের ইচ্ছে না থাকলেও সে বুলটাইকে ঘরে নিয়ে যায় আর তাকে ভাম্পায়ারের মতো দাঁত বের করে ভয় দেখায়। বুলটাই তো তখন ভয় পেয়ে মা মা বলে কাঁদতে থাকে। এরপর রক্তিম দরজায় তালা লাগিয়ে দিয়ে ভুবনের এখানে আসে। ভুবন তখন তাকে বলে, যাও এখান থেকে, তোমার কাজ হয়ে গেছে। এটা বলে সে সবিতার হাত ধরে টেনে নিয়ে যাওয়া শুরু করে। এইদিকে রক্তিম মেয়েটির কান্নার আর্তনাদ আর বাচ্চাটির কান্না সহ্য করতে পারে না। সে ওই রুমে চলে যায়। ভুবন তো তাকে দেখে অনেক রেগে যায়। সে বলে, আরে শালা, তোর এত বড় সাহস, তুই রুমে ঢুকে পড়েছিস। এটা বলেই সে রক্তিমের উপর হাত উঠাতে চায়, তো রক্তিম তার হাত ধরে তার ঘাড়ে কামড় বসিয়ে দেয়। রক্তিম এই সময় ভয়ঙ্কর রাক্ষসে পরিণত হয়ে যায়। রক্তিমের এই ভয়ঙ্কর রূপ দেখে সবিতা অনেক ভয় পেয়ে যায়। এরপর রক্তিম স্নান করতে যায় আর সে নিজেকে সত্যি ভ্যাম্পায়ার মনে করে, তাই সে মেকআপ করে সত্যি নিজেকে ভ্যাম্পায়ারের মতো তৈরি করে। এরপর সে বাইরে এসে সাইকোর মতো ব্যবহার শুরু করে, কখনো সে হাসছিল, কখনো সে আবার কান্না করছিল। এরপর রক্তিম ঘরে এসে বসে থেকে কাঁপছিল। তখন সবিতা সেখানে আসে। সবিতা তাকে বলে, তুমি এখান থেকে পালিয়ে যাও, এলাকার সবাই জেনে গিয়েছে যে তুমিই ভুবনকে কামড়ে দিয়েছ, তাই তুমি তোমার কোনো বন্ধুর বাড়িতে চলে যাও। রক্তিম বলে, আমার কোনো বন্ধু নেই, সবাই আমাকে দেখে ভয় পায়। এরপর সবিতা তাকে স্পর্শ করে আর দেখে যে তার গায়ে প্রচুর জ্বর। তখন সে বলে, দাঁড়াও, আমি ওষুধ নিয়ে আসি। কিন্তু রক্তিম বলে, না আমার কিছু লাগবে না, দয়া করে আমাকে একা থাকতে দিন। তখন সবিতা ভালোবেসে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার, বলবে তো ভালো করে। তখন রক্তিম খুব রেগে যায় আর ভ্যাম্পায়ারের মতো দাঁত বের করে বলে, যাও এখান থেকে। এরপরে রক্তিমের মনে হয়, এটা আমি কি করলাম, বলে সে তার মুখটা ঢেকে নেয় চাদর দিয়ে। এই দেখে 1971 সালে অমূলেরও মানসিক অবস্থা ভালো ছিল না, কেননা সে সবসময় ভয় পেত, এটা ভেবে যে পুলিশ তাকে ধরে ফেলবে আর টর্চার করে তার সাহিদেরও নাম জেনে নেবে। এরপর সে দেয়ালের আয়নাটি ভেঙে ফেলে আর সেখান থেকে একটি কাঁচের টুকরো দিয়ে তার নিজের বুকটা চিরতে শুরু করে। এরপর মঞ্জুরিকায় এসে তাকে থামিয়ে দেয় আর বলে, কি এটা পাগলামো। তখন অমল বলে যে পুলিশ যখন আমাকে ধরে ফেলবে তখন আমার উপর অনেক টর্চার করবে, যাতে তখন আমি এই সব কষ্ট সহ্য করতে পারি, তাই সেটার অভ্যাস করছি। তুমি সরে যাও, আমাকে প্র্যাকটিস করতে দাও। এটা বলেই সে নিজের মাথাটা ধরে আর বলে, বল তোর সাথে আর কে কে আছে। এটা বলার পরেই সে তার মাথা ধরে জলের ভেতরে তার মুখটা ঢুকে দেয়। এরপর মঞ্জুরিকা এসে তাকে সামলিয়ে নেয় আর বুঝিয়ে তাকে শান্ত করে। এরপর বর্তমান সময়ে রক্তিম ভুবনকে দেখার জন্য হসপিটালে গিয়েছে। হাত জোর করে রক্তিম ক্ষমা চায় তার কাছে। এরপর ভুবন তাকে দেখে অনেক ভয় পেয়ে যায় আর অমূল বলে ডাকে। এরপর তাকে দেখে এতটাই ভয় পেয়ে যায় যে সে হার্ট ফেল করে মারাই যায়। এরপর রক্তিম নিজে অনেক ভয় পেয়ে যায় আর তার গলা শুকিয়ে যেতে থাকে। এরপর সে রক্তের ব্যাগটি দেখতে পায় আর সেটা সে বাড়িতে নিয়ে এসে সেটা পান করা শুরু করে। সে ধীরে ধীরে ভ্যাম্পায়ার হয়ে যাচ্ছিল আর ঠিক সেই সময়ে মঞ্জুরিকা সেখানে আসে। রক্তিম বলে, আমার অনেক তৃষ্ণা পেয়েছিল মঞ্জুরিকা, আচ্ছা আমি কি সত্যি ভ্যাম্পায়ার হয়ে গেছি, সত্যিকারের সেই ড্রাকুলা স্যার? তখন মঞ্জুরিকা বলে, আমি জানি না তুমি কি হয়েছ, কিন্তু এটা জানি যে এই জন্মে তোমার কোনো রাইফেল বা বন্দুক নেই, এই দাঁত দুটোই তোমার হাতিয়ার। এরপর সে তার শত্রুদের কথা মনে করিয়ে দেয়। মঞ্জুরি এখানে আসলে কাতুর কথা বলছিল। এরপর রক্তিম সে পুরোনো দিনের কথা মনে করতে থাকে।
যেখানে কাতু নাটার সাথে গাড়িতে বসে থেকে মঞ্জুরিকার উপর নজর রাখছিল। প্রতিদিন মঞ্জুরিকাকে বেলকুনিতে কারো একটি কাপড় শুকাতে দেখে সে। এখান থেকে সে বুঝতে পারে সে একা থাকে না, তার সাথে তার পুরনো প্রেমিক অমূল্য থাকে এখানে। একদিন রাতে সে সুযোগ পেয়ে ঘরের ভিতরে চলে যায় এবং মঞ্জুরিকাকে বলে, আমি জানি তুমি একা থাকো না এখানে, তোমার সাথে তোমার পুরনো প্রেমিক অমূল্য থাকে এখানে, তুমি ওকে ছেড়ে দাও আর আমার কাছে চলে আসো একবারে। এটা বলেই সে মঞ্জুরিকার উপর জবরদস্তি করা শুরু করে। আর মঞ্জুরিকা তখন তার মাথায় একটি মেরে অমূলের গানটি বের করে ড্রয়ার থেকে, আর কাতুর পায়ে সেই গান দিয়ে গুলি করে দরজা লাগিয়ে দেয়। এরপর গুলির শব্দে সেখানে অমূল্য চলে আসে। তখন মঞ্জুরিকা বলে, তোমার ব্যাপারে সবাই জেনে গেছে, তোমার এখানে থাকা আর ঠিক নয়। এরপর সেখানে নাটা এসে তাদের দুজনকে গল্প করতে দেখে নেয় এবং কাতুকে সাথে করে নিয়ে চলে আসে সেখান থেকে। এরপর তারা অমূলের বিষয়ে পুলিশকেও জানিয়ে দেয়। এরপর অমূল আর মঞ্জুরি দুজনে বসে থেকে গল্প করছিল। ঠিক সেই সময় পুলিশ এসে তাদের দুজনকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায়। লকআপের ভেতর অমূলের উপর প্রচণ্ড টর্চার করা হয় আর তার দাঁত তুলে তার হাতে ধরিয়ে দেওয়া হয়। আর বাইরে এক অফিসার মঞ্জুরিকার উপর সিগারেটের আগুন দিয়ে টর্চার করছিল এবং অমূলের রক্ত এনে সে মঞ্জুরিকার মাথায় ঢেলে দেয়। এরপর অমূলকে নিয়ে গিয়ে এনকাউন্টার করে মেরে ফেলা হয়। এই সিনটাই মুভির শুরুতে দেখানো হয়েছিল। এদিকে বর্তমান সময়েও রক্তিমকে ভুবনের কেসে তাকে থানায় নিয়ে যাওয়া হয়, কিন্তু পুলিশরা দেখে রক্তিমের মাথার অবস্থা ঠিক নেই, তাই তাকে মানসিক ডক্টরের কাছে দেখানো হয়। এরপর ডক্টর যখন তার নাম জিজ্ঞাসা করে তখন তার নাম বলে অমূল সোম, কিন্তু ডক্টররা বলে, আপনার নাম তো রক্তিম চৌধুরী। তখন রক্তিম বলে, অমূল আমার আগের জন্মের নাম, আর রক্তিমকে তো আমি নিজে মেরে ফেলেছি, তাই এখন আমার নাম অমূল। তখন ডক্টর বলে, আচ্ছা আপনি এসব কিভাবে জানলেন? তখন রক্তিম বলে, আমাকে এসব মঞ্জুরিকা বলেছে। মঞ্জুরিকাও ওখানে বসে থেকে এসব দেখছিল। ডক্টর জিজ্ঞাসা করে, আচ্ছা মঞ্জুরিকা কে? আগের জন্মের কি আপনার কোনো বন্ধু? রক্তিম তখন বলে, হ্যাঁ আমি তাকে খুব ভালোবাসতাম। তখন ডক্টর বলে, আপনি যা ভাবছেন এগুলো কোনোটাই সত্যি নয়, এই সব কিছুই আপনার একটা রোগের কারণে ঘটছে, এই সব কিছু আপনার কল্পনা, এই মঞ্জুরিকাও আপনার কল্পনারই একটি চরিত্র। এরপর দেখাচ্ছে মঞ্জুরিকাও সেখান থেকে উধাও হয়ে গেছে। মঞ্জুরিকাকে দেখতে না পেয়ে রক্তিম পাগলের মতো আচরণ শুরু করে। তখন ডাক্তার তাকে ঘুমের ওষুধ দিয়ে দেয়। বেশ কিছুদিন ধরে তার ট্রিটমেন্ট চলতে থাকে। এরপর হঠাৎ করে একদিন মঞ্জুরিকা তার কাছে চলে আসে। তখন রক্তিম বলে, তুমি কোথায় চলে গিয়েছিলে, আমার সাথে দেখা করতে আসোনি কেন? মঞ্জুরিকা তখন বলে, আমি তো প্রতিদিনই আসি, কিন্তু তুমি তো সারাদিনই ঘুমাতেই থাকো। তখন রক্তিম বলে, কি করব বলো, এরা যে আমাকে যে ওষুধ দেয় তাতে আমার সারাদিন ঘুম পায়। তখন মঞ্জুরি বলে, তোমার কাজ এখনও শেষ হয়নি, কেবল তো তুমি কাতুকে মেরেছ। তখন রক্তিম বুঝতে পারে না যে সে কখন কাতুকে মারল। তখন মঞ্জুরি বলে, ভুবনই ছিল সেই কাতু, এখনও তো ওই নাটা বাকি আছে, সেই তো আমাদের কথা পুলিশকে জানিয়েছিল। এরপর সে গায়েব হয়ে যায়। আর বেশ কিছুদিন ট্রিটমেন্ট করার পর আবার ডক্টররা আসে তার সাথে কথা বলার জন্য। এখন রক্তিম আগের থেকে অনেকটাই সুস্থ, তার নামটাও সে রক্তিম চৌধুরী বলে। ডক্টররা তাকে জিজ্ঞাসা করে, আপনি কি এখনও সেই মহিলাটিকে দেখতে পান? রক্তিম বলে, না এখন আমি আর তাকে দেখতে পাই না। ডক্টর আবারও বলে, এখনও কি আপনি হাত দিয়ে মুখটা ঢেকে রাখেন? রক্তিম তখন বলে, না আমি এটাতেই এখন খুশি আছি। রক্তিমের এতটা ইমপ্রুভ দেখে ডক্টররা খুব খুশি হয়। ডক্টররা বলে, আপনার ট্রিটমেন্ট এখনও চলবে আর মাঝে মাঝে এসে থেরাপিটা দিয়ে যাবেন। এরপর উকিল রক্তিমকে জানায় তার বেল হয়ে গেছে। এদিকে হিউম্যান রাইটস কমিশন তার স্কুলেও কথা বলেছে, সে চাইলে আবারও সেই স্কুলে যোগদান করতে পারবে। এই সব কিছুর পরে রক্তিম তার বাড়িতে চলে আসে। এসে দেখে যে সে ঘরে একটি তালা দেওয়া। সবিতাকে জিজ্ঞাসা করলে সে বলে সে অন্য কাউকে রুমটা ভাড়া দিয়ে দিয়েছে। সবিতা তখন বলে যে, দেখো এদিকে তুমি অসুস্থ হয়ে হসপিটালে গিয়েছো আর ভুবন সাহেবও তো মারা গিয়েছে, সংসারের খরচটাও তো আমাকে চালাতে হবে। এদিকে তো কলোনিতে সবাই জেনে গিয়েছে যে তুমি ভুবন সাহেবকে খুন করেছো। কেউই চায় না যে তুমি এখানে থাকো, আমাকে তুমি খারাপ ভেবো না। তোমার সব জিনিসপত্র বাইরে রাখা আছে, তুমি চাইলে সেগুলো নিয়ে যেতে পারো। এরপর রক্তিম সেখান থেকে চলে যাচ্ছিল, তখন সে দেয়ালে কাতুর ছবি দেখে দাঁড়িয়ে পড়ে। আর সবিতা তখন বলে, এই ছবিটা ভুবন বাবুরই যৌবনকালের। এখন রক্তিম বুঝতে পারে যে মঞ্জুরিকা ঠিকই বলছিল, ভুবনই আসলে কাতু ছিল।
এরপর তার মঞ্জুরিকার কথা মনে পড়ে। সে বলেছিল, শত্রুকে তুমি চিনতে শিখো। এবার তুমি নাটার উপর প্রতিশোধ নিবে, যে আমাদের কথা পুলিশকে জানিয়েছিল। কিন্তু নাটা কে, কোথায় থাকে সেটা সে বুঝতে পারছিল না। সবিতাকে তার নাটার রূপ মনে হয়, কেননা সেই পুলিশকে জানিয়ে তাকে ধরিয়ে দিয়েছিল। এরপর রক্তিম সবিতার থেকে বদলা নেওয়ার চিন্তা ভাবনা করে নেয়। রক্তিম রাতে দেখতে পায় সবিতার নতুন ভাড়াটিয়ার সাথেই ছিল। তাদের দুইজনের অ্যাফেয়ার চলছিল। সবিতা যখন বাইরে বেরিয়ে আসে তখন দেখে রক্তিম ভ্যাম্পায়ার সেজে সেখানে দাঁড়িয়ে আছে। রক্তিম সবিতাকে কামড় দিবে, ঠিক সেই সময় তার ভেতর থেকে আওয়াজ আসেছে, আরে রক্তিম, তুই এটা কি করছিস? তুই তো আসলে ভ্যাম্পায়ার নয়, এটা তোর মনের ভ্রম। তখন তার ডাক্তারের কথাগুলো মনে পড়ে। তার এই ভ্যাম্পায়ারের চরিত্রটি তার রোগেই জন্ম দিয়েছে। আমরা প্রথম থেকে দেখেছি রক্তিম সবসময় মন খারাপ করে থাকতো, একা একা থাকতো, নিজেকে খুব দুর্বল আর অসহায় ভাবত। আর তার দাঁতের জন্য সবাই তাকে ড্রাকুলা বলে ডাকত। আসলে রক্তিম সেই ড্রাকুলার নোবেলটি ঘরে নিয়ে এসেছিল আর সে সেটা পড়ত। সেখানে দেখে যে ড্রাকুলারও কোনো বন্ধু ছিল না, সেও সবসময় একা থাকতো। এখান থেকে সে নিজেকে ড্রাকুলার সাথে মিলিয়ে নেয়। ড্রাকুলা অনেক পাওয়ারফুল, তাই সে তার ক্যারেক্টারটিকে অমল সেনের সাথেও মিলিয়ে নেয়। অমল ক্যারেক্টারটিকে স্ট্রং দেখানোর জন্য কাতু, নাটা এবং মঞ্জুরিকার মতো চরিত্রগুলোকে কল্পনা করে নিয়েছিল। এইসব কোনোটাই আসলে বাস্তবে ছিল না, এই সব কিছু রক্তিমের মাথার কল্পনা ছিল। ওই দিন মঞ্জুরিকা আসলে সেই চিঠিটা ছিঁড়েছিল না, রক্তিম নিজেই সেই চিঠিটা ছিঁড়ে বাতাসে উড়িয়ে দিয়েছিল। কিন্তু রক্তিম কিছু বিষয় বুঝতে পারছিল না, যেমন অমল নামে তো বাস্তবে কেউ ছিল না, তাহলে হসপিটালে ভুবন তাকে অমল বলে ডেকেছিল কেন? ডাক্তার তাকে জানায় যে ভুবন তো আসলে কমাতে ছিল। রক্তিম হসপিটালে যাওয়ার আগেই ভুবন মারা গিয়েছিল। এছাড়াও সে ভুবনের যৌবনকালের ছবিটিও কোথাও না কোথাও দেখেছিল, আর সেখান থেকে সে কাতু চরিত্রটাকে তৈরি করে ফেলেছিল। ডাক্তারের সব কিছু শোনার পরেও রক্তিমের মনে হয় যে আগের জন্মে সে অমলই ছিল আর মঞ্জুরিকাও বাস্তবে ছিল। তখন ডাক্তার তাকে বলে, আপনার যদি আগের জন্মের কথা সব মনেই থাকে তাহলে মঞ্জুরিকার সে বাসার ঠিকানাটা কোথায়? কিন্তু রক্তিম সেটা মনে করতে পারছিল না। এসব ভেবে রক্তিম চিন্তিত হয়ে পড়ে। এরপর সে রাস্তায় পাগলের মতো দৌড়াতে থাকে আর একটি পুরাতন বাসার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। এই ঘরটি মঞ্জুরিকার ঘরের মতোই হুবহু একই ছিল। এরপর পরদিন সকালে দেখা যায় রক্তিম সে বাড়ির সিঁড়িতে শুয়ে আছে, আর তার পাশে সেই সমাধিতে ফুল দেওয়া ব্যক্তিটা দাঁড়িয়ে আছে। সেই সময় বুড়ো তার নাম বলেছিল না, কিন্তু এখন তার নাম বলে, আমি অমল সোম। এখানে জানা যায় যে অমল সোম আসলে মারা যায়নি, অমল সোম বেঁচে ছিল, আর এই বুড়োটাই হলো সে অমল সোম। সেই দিন সমাধির সামনে অমল তার নিজের কাহিনী রক্তিমকে শুনিয়েছিল। অমল একজন নকশাল ছিল, আর সে পুলিশের হাতে বাঁচার জন্য তার প্রেমিকা মঞ্জুরিকার ঘরে আশ্রয় নিয়েছিল। কিন্তু সে বেশি দিন সেখানে থাকতে পেরেছিল না। পুলিশ সেখানে রেড মেরে অমল ও মঞ্জুরিকাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায়। এরপর কি হয়েছিল সেটা আমি জানি না। এই অসম্পূর্ণ কাহিনীটাই রক্তিমকে সে শুনিয়েছিল, আর রক্তিম এই অসম্পূর্ণ কাহিনীটাকেই কল্পনা করে সম্পূর্ণ করেছিল, আর নিজেকে সে অমল সোম হিসেবে ভেবেছিল। কিন্তু বাস্তবে ঘটেছিল অন্যরকম। অমল আসলে সেদিন পুলিশের টর্চার সহ্য করতে না পেরে সব কিছুই সেদিন বলে দিয়েছিল। পুলিশ তাকে সরকারি সাক্ষী হিসেবে কোর্টে পেশ করে এবং পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয়। অমল নিজের লোকেদের সাথে বেইমানি করেছিল, তাই সে সেখানে না গিয়ে সেখান থেকে পালিয়ে যায়। বহুদিন পর সে ফিরে এসে দেখে তার সঙ্গী যারা ছিল তারা তাকে মৃত ভেবে শহীদ হিসেবে একটি স্মৃতিসৌধ বানিয়ে দিয়েছে। এরপর তার মঞ্জুরিকার কথা মনে পড়লে সে খুঁজতে থাকে, কিন্তু সে আজও পর্যন্ত তাকে খুঁজে পায়নি। এই জন্য সে মাঝে মাঝে মঞ্জুরিকার ঘরে আসে, এই আশায় যে মঞ্জুরিকা যদি আবারও ফিরে আসে। কিন্তু অমূল একটা বিষয় নিয়ে খুব চমকে যায়। সে বলে, আমি তো তোমাকে কখনো মঞ্জুরিকার ঘর সম্পর্কে বলিনি, তাহলে তুমি কিভাবে আসলে? এরপর রক্তিম তার ডাক্তারের প্রশ্নের উত্তরটা পেয়ে গিয়েছিল, তাই সে তাকে পরদিন সেখানে নিয়ে আসে। সে ডাক্তারকে বলে, এটাই হলো মঞ্জুরিকার ঘর, এখানে সে অমল সোম লুকিয়েছিল। কিন্তু আমি অমল নই। তখন ডাক্তার তাকে হেসে বলে, আপনি যেহেতু অমল নয়, তাহলে আপনার কাহিনীতে জায়গার জন্য অন্য একটি চরিত্র খুঁজতে হবে। তো যদি খুঁজে পান তাহলে অবশ্যই আমাকে জানাবেন কিন্তু। এরপর সেখান থেকে ডাক্তারটি চলে যায়, আর রক্তিম সে ঘরের ভেতরে গিয়ে চারপাশটা দেখতে থাকে। সে দেখে যে তার কল্পনার সে মঞ্জুরিকার ঘর আর এই ঘর হুবহু একই। এরপর সে দেয়ালে একটি ফটো টাঙানো দেখে, যেখানে মঞ্জুরিকার সাথে তার স্বামীর ছবি ছিল।
যার চেহারা হুবহু রক্তিমের মতো দেখতে। আর তখনই পেছন থেকে মঞ্জুরিকা হঠাৎ করে এসে তার দিকে তাকিয়ে হাসতে থাকে। এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। এখানে মুভির এন্ডিংয়ে দুইটা বিষয় হতে পারে। একটা হলো রক্তিম হয়তো বা আগের জন্মে মঞ্জুরিকার স্বামী ছিল, আর এই জন্যই তার এই ঘরটি মনে আছে। দ্বিতীয়ত এটা হতে পারে রক্তিম এখনও পুরোপুরি ঠিক হয়ে যায়নি, আর সে মঞ্জুরিকাকে ভুলতেও পারেনি, কারণ সে বলেছিল সে তাকে অনেক ভালোবাসতো। আর এখন সে নিজেকে মঞ্জুরিকার স্বামী হিসেবে কল্পনা করছে। এদিকে আবার ডাক্তার তাকে বলেছিল কাহিনীতে তার জায়গা করে নিতে হলে অন্য কোনো চরিত্র তাকে খুঁজতে হবে, তাই সে এই চরিত্রটা এখন খুঁজে নিয়েছে। আমার কাছে তো এই সেকেন্ড অপশনটাই ঠিক মনে হয়। ভিডিওটা যদি আপনাকে একটু হলেও চমকে দিয়ে থাকে তাহলে একটা লাইক দিয়ে জানিয়ে দিন। আর রক্তিম সম্পর্কে আপনার কি ধারণা সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এমন আরও গল্পের জন্য অপরিচিত ক্যামেরাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।